সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে সংসদে সমাধান না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে, আর এমনটি হলে বিএনপির তরফ থেকে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে তারা এসব কথা বলেন। এই দিন সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সরকারি ও বিরোধী দলের সদস্যদের বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। আরও জানাচ্ছেন ইউসুফ আলী। দুদিন বিরতির পর সকাল 11টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় কার্যদিবসে যোগ দিতে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদ ভবনে প্রবেশ করেন। অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পাশাপাশি রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব আনা হয়। তবে আলোচনায় ঘুরে ফিরে সংবিধান সংস্কার বিষয় উঠে আসে। পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের অধিবেশন শেষে বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার আন্তরিক না হলে রাজপথে নামতে হবে। আজকে যেহেতু আমরা বিষয়টা উত্থাপন করেছি, মাননীয় স্পিকার যেহেতু এটা বিবেচনায় নিয়েছেন, নোটিশ দিতে বলেছেন, সেই ধারাবাহিকতা এখন এটা চলতে পারে। হাউজের এটা সাবজেক্ট, এই হাউজে এটা সমাধান হোক। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান অনুযায়ী যে কোনো কাজে বিরোধী দলের মতকে গুরুত্ব দিতে চায় সরকার। মহামান্য রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন জাতীয় সংসদের, সংস্কার পরিষদের কোনো অধিবেশন তো আহ্বান করেন নাই। আমরা জাতীয় সংসদের অধিবেশন এখন অংশগ্রহণ করছি সাংবিধানিকভাবে। এখন জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার পরিষদ, সেটার সদস্য হিসেবে কেউ কেউ শপথ নিয়েছেন। এটা সাংবিধানিকভাবে বৈধতা চ্যালেঞ্জ হয়েছে, মনে হয় জুডিশিয়ারিতে আছে, রুল জারি হয়েছে, সেটা জুডিশিয়ারির বিষয়। তবে কনস্টিটিউশনালি সেরকম কোনো পরিষদের অস্তিত্ব তো আমাদের সামনে নেই। যদি গণভোটের রায় অনুসারে সেটা ধারণ করতে হয় কনস্টিটিউশনে, সেটা সংবিধানের আগের সংশোধনী হতে হবে, সেটা সংসদে আলাপ আলোচনা হবে। দিনের অধিবেশন শেষে আগামী 29 মার্চ পর্যন্ত মুলতবি করা হয় সংসদের অধিবেশন। এরপর শুরু হয়ে চলবে টানা 30 এপ্রিল পর্যন্ত। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জ্বালানি তেলের রেশনিং পদ্ধতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, ঈদ যাত্রা এবং সেচ মৌসুম নির্বিঘ্ন করতেই এই সিদ্ধান্ত। অর্থনীতি যতদিন চাপ নিতে পারবে ততদিন জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন রাকিব হাসান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে সম্প্রতি জ্বালানি তেল সাশ্রয়ে রেশনিংয়ের সিদ্ধান্ত নেয় সরকার। মানুষের মধ্যে দেখা দেয় উদ্বেগ। তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে তৈরি হয় দীর্ঘ লাইন, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তবে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকায় এবং মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে জ্বালানি তেলের উপর থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ লাইনে সৃষ্ট সমস্যার ফলে জ্বালানি সংকট মোকাবেলায় সরকার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। ইতোমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্নে পালন এবং বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিং সহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অদ্য 15 মার্চ 2026 ইংরেজি তারিখ হতে সকল বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ অব্যাহত থাকবে। দেশের অর্থনীতি যতদিন পর্যন্ত আন্তর্জাতিক বাজারের চাপ সহ্য করতে পারবে ততদিন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সরবরাহে যেন সংকট তৈরি না হয় সেজন্য বিভিন্ন উন্নয়ন সহযোগী ও বন্ধু রাষ্ট্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সরকার। বাংলাদেশের অর্থনীতি যতদিন পর্যন্ত, যে মুহূর্ত পর্যন্ত এই চাপ সহ্য করতে পারবে ততক্ষণ পর্যন্ত, সেই মুহূর্ত পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেই। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দরজায় করা নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। এরই মধ্যে স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামমুখী হয়েছেন রাজধানীবাসী। ঈদের যাত্রার তৃতীয় দিনে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অন্যদিকে বাস টার্মিনালগুলোতে ভিড় তুলনামূলক কম থাকলেও যাত্রীদের কণ্ঠে রয়েছে বরাবরের মতোই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ।
সাদিয়া হক মৌয়ের রিপোর্ট। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে ঘরমুখী মানুষের এই ভিড় রাজধানীর বৃহত্তম রেল স্টেশন কমলাপুরের। ঢাকা থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন গন্তব্যস্থলে ট্রেন যাত্রীদের মধ্যে অধিকাংশই ছিল নারী ও শিশু। ঈদের আগে শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতেই আগেভাগেই তারা বাড়ি ফিরছেন। এ সময় শিশুদের মধ্যে দেখা যায় ঈদ আনন্দ ও উচ্ছ্বাস। ভালো লাগতেছে। তুমি কোথায় যাচ্ছ? নানির বাড়ি। ঈদ করতে? হ্যাঁ। টিকিট পেয়েছি, অনলাইনে টিকিট কাটছে, সমস্যা হয় নাই। আগেই চলে এসেছি যে ভালো লাগবে, দেশে যাইতেছি, বাপ মার সাথে সবাই ভাই বোনের সাথে একসাথে ঈদ আনন্দ করব। আগে ভাগে যাচ্ছি, মানে বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায়, আরও পরে গেলে তো ভিড় হবে। যেখানে বাবার বাসা শ্বশুর বাসা, অন্যরকম ফিল আসলে। বাস টার্মিনালগুলোতে দেখা গেছে যাত্রীর সংখ্যা অনেকটাই কম, তবে বরাবরের মতো বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল বাস যাত্রীদের। আর কোনো সমস্যা নাই, কিন্তু 20 টাকা করে নিতেছে বাড়তে। এদিকে বাস কর্তৃপক্ষ বলছেন ভিন্ন কথা। তারা বলছেন ঈদের সময় সিটিং সার্ভিস বজায় রাখতে ভাড়া আদায়ে ভিন্ন পন্থা অবলম্বন করতে হচ্ছে তাদের। আমাদের এখানে সিট ক্যাপাসিটি, সিটিং স্টার্টিং লোকটা না, যেখানে লোক নামে ওইখান থেকে লোক নেই না আমরা, এর জন্য একই ভাড়া। লোকসান দিয়ে তো আর কেউ গাড়ি চালাবে না, আসার সময় তো খালি আসি আমরা, কথা বলছেন, এটা আপনাদের লস হয়ে যেতেছে। এখানে কেরানিরা আছে, এখানে গাড়ি ফিল আপ করে দিয়ে আমরা এখান থেকে সোজা চলে যাই, আমাকে কোনো ডিস্টার্ব হয় না, কোনো সমস্যা হয় না, ভাড়াও এখনো বাড়ে নাই। আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকা ছাড়ছেন প্রায় 1.5 কোটি মানুষ। তার মধ্যে 60% মানুষ সড়কপথে এবং 20% মানুষ এই রেলপথে যাত্রা করবেন বলে সংশ্লিষ্ট তথ্য জানিয়েছে। এবং সকল যাত্রীদের ঈদ যাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সরকার থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। ঈদকে সামনে রেখে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি শুরু করেছে পুলিশ। রাজধানীবাসী 4টি বাস টার্মিনাল সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর মেন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার এসব তথ্য জানান। ডিএমপি কমিশনার বলেন, এদিকে ঈদের ছুটিতে রাজধানী ফাঁকা হয়ে যাওয়ায় নগর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রী হয়রানি বন্ধ এবং মাত্রাতিরিক্ত বা অতিরিক্ত ভাড়া আদায় রোধে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে গোয়েন্দা পুলিশ। এসব টার্মিনালে পুলিশের কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি রোধ, যাত্রী হয়রানি বন্ধে বাস এবং লঞ্চ টার্মিনাল সমূহে জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে 9টি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া রায় প্রকাশ করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 74 পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়। তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ রায়টি লিখেছেন। এর আগে গত 20 নভেম্বর আপিল বিভাগ এই রায় দেন। এই রায়ের ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান আবার ফিরে আসে। এই সংক্রান্ত বিধান পুনরুজ্জীবিত হলেও এখনই তা কার্যকর হচ্ছে না। পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেন, চতুর্দশ নির্বাচন থেকেই এই ব্যবস্থা কার্যকর হবে। 1996 সালে সংবিধানের 13শ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হয়েছিল। 2011 সালে 13শ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আওয়ামী লীগ সরকারের পতনের পর রায় পুনর্বিবেচনার আবেদন হলে নতুন করে আপিল শুনানির সিদ্ধান্ত নেয় সর্বোচ্চ আদালত। পরে 13শ সংশোধনী বাতিলের রায় অবৈধ ঘোষণা করে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দেন সর্বোচ্চ আদালত। সাক্ষ্যে উপস্থিত না হওয়ায় জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়নি। পরবর্তী তারিখ 5 এপ্রিল। হানিফ ছাড়া বাকি 3 আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আসগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় মোট সাক্ষী 38 জন। গত বছরের 2 নভেম্বর হানিফ সহ 4 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় সংসদ সচিবালয়ে এই বৈঠকে সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আর উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সহ আরও অনেকে। আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ ও কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার আগামী 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচি নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কাল দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচি উদ্বোধন করবেন। প্রথম পর্যায়ে 54টি জেলায় এই কর্মসূচি শুরু হবে। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। দেশের কৃষি উৎপাদন বাড়ানো, সেচ সুবিধা নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে আবারও শুরু হচ্ছে ঐতিহাসিক খাল খনন কর্মসূচি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হওয়া কর্মসূচির নতুন যাত্রা শুরু হচ্ছে সোমবার। দিনাজপুর জেলার কাহারোল উপজেলা থেকে দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1977 সালে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, সেচ সুবিধা বৃদ্ধি এবং বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কর্মসূচি চালু করেছিলেন জিয়াউর রহমান। কাহারোলে তিনি খাল খননের গুরুত্ব তুলে ধরেছিলেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী 5 বছরে সারা দেশে প্রায় 20,000 কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম পর্যায়ে শুরু হচ্ছে 54টি জেলায়। আগামীকাল সারা দেশে খাল খনন কর্মসূচি উদ্বোধনের মাধ্যমে তাই প্রমাণিত। এতে করে আমাদের জাতি খুবই আনন্দিত এবং তারা খুবই মোটামুটি আশাবাদী যে আমাদের যে জলাবদ্ধতার যে সমস্যা এবং আমাদের সেচের যে সমস্যা, আমাদের উৎপাদন, যে আজকে যে খাদ্য ঘাটতি, এই খাল খনন কর্মসূচির মধ্যে দিয়ে এবং এই খালগুলো যদি সুস্থভাবে খনন করা হয়, এই কর্মসূচি অব্যাহত থাকলে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ জলাবদ্ধতা, আমাদের সমস্যাভোগী জলাবদ্ধতা নিরসন হবে। এই কারণে আমাদের কাছে আগামীকালকে খাল খননের উদ্বোধনের দিনটা অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত অর্থবহ। একই দিনে আরও 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। খাল খননের পাশাপাশি নির্মাণ হবে স্লুইস গেট, ব্রিজ, কালভার্ট এবং খালের পাড়ে থাকা সড়ক। এতে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ সহজ হবে, উন্নত হবে যোগাযোগ ব্যবস্থাও। সরকারের আশা, এই উদ্যোগ কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বদলে দেবে প্রান্তিক মানুষের জীবনমান। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা 2026 আজ শেষ হচ্ছে। গত 26 ফেব্রুয়ারি শুরু হওয়া মাসব্যাপী এই মিলন মেলা আজ রাত 9টায় আনুষ্ঠানিকভাবে শেষ হবে। বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে গুণীজন ও প্রকাশনা সংস্থাগুলোর হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মৃতি পুরস্কার। আজ দুপুর 2টায় মেলার দ্বার উন্মুক্ত হয়। বিকেল 3টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। পবিত্র রমজান মাসের এই বইমেলায় মাঝপথে বৃষ্টির বাগড়ায় কিছুটা ছন্দপতন হলেও শেষ দিকে এসে নতুন বইয়ের সংখ্যা হাজার ছাড়িয়েছে। আজ রাত 9টা পর্যন্ত পাঠকরা তাদের প্রিয় লেখকের বই সংগ্রহের শেষ সুযোগ পাবেন। এবার বইমেলায় 17 কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানা গেছে। দর্শক, এই মুহূর্তে বইমেলায় আছেন আমাদের সহকর্মী জাহিদ আহমেদ বাবু। যুক্ত হচ্ছে তার সাথে। বাবু, অমর একুশে বইমেলার শেষ দিনের পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান। ধন্যবাদ। আসলে অমর একুশে বইমেলার আজ শেষ দিন। আজকের এই শেষ দিনের যে চিত্র দেখতে পাচ্ছি, কিন্তু মেলার শেষ সময়ে কিন্তু পাঠকরা কিন্তু আসছেন। আজকের মেলার বইমেলার কিন্তু সমাপনী দিনে দুপুর 2টার সময় কিন্তু মেলা খুলে দেওয়া হয় এবং সেই মেলাটি কিন্তু রাত 9টা পর্যন্ত কিন্তু বন্ধ থাকবে।
তো অমর একুশের বইমেলার কিন্তু আজকে ঠিক এই মুহূর্তে বিদায়ের সুর বেজে উঠেছে। অর্থাৎ আজকে 15 মার্চ এই আজকের বিকেল 5টার সময় সংস্কৃতি মন্ত্রী তিনি আজকে এটার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এটা জবনিকা টানা হয়েছে। আর এই জবনিকা টানার মধ্য দিয়ে কিন্তু আজকে থেকে কিন্তু আগামী একটি বছরের মধ্যে লেখক, পাঠক এবং প্রকাশকদের সাঙ্গ হবে এই বইমেলার জম্পেশ আড্ডা। তো আসলে আপনি জানেন যে গত 26 ফেব্রুয়ারি শুরু হওয়া বইমেলার আজ কিন্তু মেলার 18তম দিন। আর তবে অন্যান্য বছরের সমাপনী দিনে ঠিক এই সময়ে পাঠক দর্শনার্থীদের সমাগমে ছিল মানে 3 ধরনের জায়গা থাকতো না, কিন্তু এবার কিন্তু তার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। কারণ দরজায় করোনার চেয়ে ঈদ, কারণ মানুষ কিন্তু এখন ঈদের কেনাকাটায় ব্যস্ত। মূলত এ কারণেই কিন্তু মেলায় আজ পাঠক সমাগম কম, কিন্তু তারপরে শেষের দিকে এসে কিন্তু পাঠক সমাগম আবার কিছুটা বাড়ছে বইয়ের প্রতি ভালোবাসায়। তবে মেলার শেষ দিকে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লেখক প্রকাশকদের কিন্তু আনাগোনা করছে। এই যে আনাগোনা করছে, আর কী কারণ হচ্ছে শেষ বলে কথা। তো শেষে যদি আসলে তাদের বই বেচা কেনার খোঁজ খবর রাখার জন্য যদি বলি রাখছেন, তো আমরা এখানে যদি একটু জানতে চাইবো যে একজন বিক্রেতার কাছে, প্রকাশকের কাছে আসলে একটু যদি বলেন এইবার তো শেষ মুহূর্ত, তো শেষ মুহূর্তের মধ্যে এখন আবার দুপুরবেলা একটু হালকা কম ছিল, এখন কেমন মনে হচ্ছে সব মিলে যদি বলতেন? আমরা যদি ওভারঅল চিন্তা করি, ওভারঅল বলি, আমাদের 18 দিনের সেল মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ভালো হয়েছে। অন্যান্য দোকানের তুলনায় আমাদের আশেপাশে যেগুলো ছিল তাদেরকে দেখেছি সারাদিন মশামাছি মারতে। তবে আমাদের প্রায় 20 লাখ টাকার মতো আলহামদুলিল্লাহ সেল হয়েছে। মানে এতটুকু আশা করিনি, কমই হয়েছে। মানে যদি এটা রমজানে না হতো, হয়তো আমরা আশা করেছিলাম যদি রমজানে না হতো 1 মাস হতো, এই মেলা নিয়ে আমাদের অনেক আশা ছিল। আমাদের প্রায় 2 কোটি টাকার মতো সেল করার একটা আশা ছিল। তবে এবার রমজানে হওয়াতে ওই রকম পাইনি। তবে যা পেয়েছি আমাদের মনে হয় পুরো মেলাতে আমরাই সবচেয়ে বেশি সেল করেছি আলহামদুলিল্লাহ। আগামীতে মেলা কেমন প্রত্যাশা করছেন? আগামীতে মেলা প্রত্যাশা করতেছি যে টাইমটা যেন দেখা হয়, মানে যাতে রমজানে না রাখা হয়, ফেব্রুয়ারিতে না হলেও যদি ডিসেম্বরে নেওয়া যায়, অথবা রমজানটা করে যাতে রমজানে না রাখা হয়। কারণ রমজানে সবাই অনেক ক্লান্ত থাকে, ওইভাবে আসে অনেক, ইফতারের পরে একটু আসে, সারাদিন তো ওইভাবে যদি 2 ঘন্টাই তো আর মেলা জমে না। আমাদের 5-7 ঘন্টার একটা প্ল্যান থাকে মেলার বিক্রি সম্পর্কে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন জেসমিনারা, আসলে মেলা আসলে হেসে উঠেছে, মানে মেলার শেষ প্রান্তে এসে বইপ্রেমীদের। তবুও কিন্তু বইপ্রেমীরা কিন্তু আসছেন মেলায় শেষ সময় বইয়ের টানে, মানে প্রাণে তাদের মেলায়। তবুও আজকের এই মেলায় কিন্তু 179টি বই কিন্তু প্রকাশ পেয়েছে। আর এই বই এর মধ্য দিয়ে কিন্তু মানে বইয়ের মোট সংখ্যা দাঁড়ালো প্রায় 2000-এর মতন বই কিন্তু প্রকাশ হয়েছে। আর এই মেলায় এবার এই পর্যন্ত তথ্য কিন্তু জানানো হয়েছে যে এই মোট 17 কোটি টাকার বই কিন্তু এই 18 দিনে, মানে 18তম দিনের মেলায়, স্বল্প দিন হলেও কিন্তু আর মানে 18 দিনের মেলায় কিন্তু 17 কোটি টাকার বই বেচা কেনা হয়েছে মেলা জুড়ে। আসলে তবে যে পরিমাণ বই প্রকাশ হয়েছে এটা কিন্তু অন্যান্য বারের তুলনায় একেবারে সীমিত। তো আর তবুও মেলা কিন্তু জুড়ে আজকে অনেক প্রাণবন্ত মেলা, এবং এই মেলা জুড়ে কিন্তু সারা মাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সংগঠনের সেবা সংগঠন তারা কিন্তু ঠিক এই জায়গায় তারা কিন্তু নিরাপত্তা প্রদান করছে। তো এই ছিল আজকের অমর একুশের গ্রন্থমেলার সর্বশেষ খবর। জেসমিনারা। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, অমর একুশে বইমেলার প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জাহিদ আহমেদ বাবু, জানাচ্ছিলেন মেলার শেষ দিনের পরিস্থিতি। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। পটুয়াখালী ঢাকা নৌ রুটে লাউকাঠি, লোহালিয়া কারখানা ও কবাই নদ নদীতে ডুবোচরে প্রায় আটকে পড়ছে লঞ্চ। দীর্ঘদিন ধরে নদী খনন চলেও নদীর নাব্যতা ফিরে আসেনি। বর্তমানে বন্ধ রয়েছে নদীতে খনন কাজ। এই অবস্থায় ভাটার সময় ঝুঁকি নিয়ে চলছে লঞ্চ চলাচল। নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই বন্দর কর্মকর্তা। পটুয়াখালী থেকে মশিউর রহমান বাবলুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। শীত মৌসুমের শুরুতে পটুয়াখালী নদ নদীর পানি কমে যাওয়ায় নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করেছে। নাব্যতা ফেরাতে প্রতিবছর নদীতে খনন কাজ চললেও তা তেমন কাজে আসছে না। নদীতে 2 মিটার গভীরতা থাকলেও নৌযান চলাচল করতে পারে, কিন্তু ভাটার সময় অনেক স্থানে 1.5 মিটার গভীরতা পাওয়া যায়। পটুয়াখালী নদীবন্দর সূত্র জানায়, পটুয়াখালী ঢাকা নৌপথে মোট 12টি দ্বিতল লঞ্চ চলাচল করে। এ লঞ্চগুলো পটুয়াখালী নদীবন্দর প্রবেশ মুখে লাউকাঠি নদীর ডুবোচরে লঞ্চগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে। এরপর লোহালিয়া কারখানা, কবাই নদ নদীর ডুবোচরে প্রায় আটকা পড়ছে লঞ্চগুলো।
এ সময় গন্তব্যে পৌঁছাতে জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় লঞ্চগুলোকে। পানির স্বল্পতার কারণে লঞ্চ 1 থেকে 2 ঘন্টা বাজতে থাকে। এই 2-3 ঘন্টা বাজার পরে ওই লঞ্চটা নর্মাল ঢাকা ঘাটে দিন 10টা 11টা যায় পৌঁছে। ঢাকা যাইতে আইতে লঞ্চ বাজে পরে লঞ্চ আইতে পারে না, যার জন্য এইটা আমাকে দুর্ভোগ। আমাদের লঞ্চ ও জায়গায় রাখতে পারতেছে না। হ্যাঁ, লঞ্চ আইয়া যে ব্যাগার দেবে ঘুরাইবে তাও পারতেছে না, বাজ্যে করে। দক্ষিণ অঞ্চলের সাধারণ মানুষের স্বল্প খরচে যাতায়াতের একমাত্র বাহন লঞ্চ, তাই দ্রুত নদী খনন করে নাব্যতা সংকটের সমাধান করার দাবি স্থানীয়দের। এখানে যদি ড্রেজিংটা না করা হয় তাহলে ঢাকা থেকে যে পটুয়াখালী লঞ্চ আসবে, যাত্রীরা এই ঈদে এমন একটা জায়গায় বাইজে থাকবে যে নদীর পাশে বেরতে পারবে না, লঞ্চ ভিড়তে পারে না, অনেক কষ্ট হয়। আপনারা যতভাবে চেষ্টা করেন এটার কার্ডে কেটে আর কি তাড়াতাড়ি লঞ্চ যত ভিড়তে পারে। প্রধানমন্ত্রী তার কাছে আমাদের আবেদন এইটাই, পটুয়াখালীবাসী, যে সুন্দরভাবে আমাদের ড্রেজিংটা জানি হয়। নৌমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন যেন ওনারা এই বিশেষ করে এই রুটে অতি দ্রুত ড্রেজিং করার ব্যবস্থা করে। পটুয়াখালী নদীবন্দরের উপপরিচালক বলেন, নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এবছরও ড্রেজিং কার্যক্রম চলমান আছে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই 1 থেকে 1.5 মাসের ভিতরে ড্রেজিং কার্যক্রম সম্পন্ন হলে আমাদের এই দুর্ভোগটা থাকবে না, যাত্রীদের কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না। জেলার অভ্যন্তরীণ 17টি রুটে প্রতিদিন 30টি ছোট এবং ঢাকা পটুয়াখালী রুটে 12টি বড় দোতলা লঞ্চ চলাচল করে। জুয়া রহমান, মাই টিভি নিউজ। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করেছে 11টা 20 মিনিটে। সিঙ্গাপুরে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। যাত্রাকালে তার সাথে ছিলেন মির্জা আব্বাসের স্ত্রী অফরোজা আব্বাস, বড় ছেলে ইয়াসির আব্বাস এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডাক্তার জাফর ইকবাল। মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে বিদেশে নেওয়া হয়েছে, তবে আশঙ্কামুক্ত বলার এখনই কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 215তম আবির্ভাব তিথি উপলক্ষে গোপালগঞ্জের ওরাকান্দিতে সনাতন ধর্মাবলম্বী মতুয়াদের সর্ববৃহৎ স্নান উৎসব ও মহাবারুণী মেলা স্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক। রবিবার দুপুরে তিনি সহ গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তীর্থভূমি ওরাকান্দির ঠাকুর বাড়ির বিভিন্ন স্থান ঘুরে দেখেন। দেশ বিদেশের 10 লক্ষাধিক পুণ্যার্থীর আগমন ঘটে এই তীর্থভূমিতে। সোমবার থেকে শুরু হতে যাওয়া এই উৎসবকে নির্বিঘ্ন করতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট উন্নত করা হয়েছে। ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যবস্থাপনায় যে বিষয়ে আমাদের ব্যবস্থা নেওয়া দরকার, হাইওয়ে পুলিশ আছে, সব ব্যবস্থা করা আছে। আশা করি আপনাদের সহযোগিতায় এবং যেখানে ধর্মীয় নেতারা যারা রয়েছেন তাদের সহযোগিতায় আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আমরা আশা করি যে সুন্দরভাবে মেলা এবং যে তীর্থভূমির যে পরিবেশ সুন্দরভাবে